জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। পুরো সংসদ জুড়ে তীব্র উত্তেজনা। একটি ভোটের ব্যালট বাক্সে জমা পড়া প্রতিটি কাগজ নির্ধারণ করছে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রধানের ভাগ্য। আগে থেকেই ফলাফল নিশ্চিত, তবুও নিয়ম রক্ষার এক বিশাল আনুষ্ঠানিকতা, যেখানে দেখা গেল মোট 255টি ভোট পেয়ে বিজয়ের হাসি হাসলেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ পেলেন 88টি ভোট। বাংলাদেশের 23তম রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু এই নাটকীয়তার আড়ালেই রয়ে গেল এক বড় রহস্য। বিএনপির মির্জা আব্বাস, স্বতন্ত্র রুমিন ফারহানা, জামায়াতের গাজী নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হোসেন কেন ভোটদান থেকে বিরত থাকলেন? বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির অবস্থান রাষ্ট্রের সবার ওপরে। তিনি দেশের 1 নম্বর নাগরিক, অর্থাৎ হেড অব স্টেট। অথচ বাস্তবে তাকে খুব একটা সিদ্ধান্তমূলক ভূমিকায় দেখা যায় না। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, বাংলাদেশের সাংবিধানিক নিয়মে একজন রাষ্ট্রপতির ক্ষমতা আসলে কতটুকু? তিনি কি শুধুই এক আলংকারিক প্রধান, নাকি তার হাতেও লুকিয়ে আছে ক্ষমতার বিশাল চাবিকাঠি? বাংলাদেশের শাসন ব্যবস্থা মূলত ব্রিটিশ সংসদীয় পদ্ধতির আদলে গড়ে উঠেছে। যুক্তরাজ্যে যেমন রাজা বা রানীর নামে রাষ্ট্র চললেও মূল ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে, বাংলাদেশেও রাষ্ট্রপতির ভূমিকা অনেকটাই একই রকম। তবে বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে একটি বিশেষ ও স্বাধীন ক্ষমতা দিয়েছে। সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার প্রায় সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য। কিন্তু এর মাঝে রয়েছে দুটি ব্যতিক্রম, যেখানে প্রধানমন্ত্রীকে কোনো পরামর্শ দেওয়ার বা হস্তক্ষেপ করার অধিকার দেওয়া হয়নি। এই বিশেষ দুটি ক্ষমতা হল: 1, সংবিধানের 56-র 3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ; দ্বিতীয়ত, সংবিধানের 95-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ। অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলেই প্রধানমন্ত্রীর সবুজ সংকেত ছাড়া নিজের স্বাধীন সিদ্ধান্ত প্রয়োগ করতে পারেন। সংবিধানে স্পষ্ট বলা আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কিনা তা দেশের কোনো আদালত বা ট্রাইব্যুনালে প্রশ্ন তোলা যাবে না। তবে প্রশ্ন ওঠে, 1991 সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে কোনো রাষ্ট্রপতি কি সত্যিই সরকারের সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নেওয়ার দুঃসাহস দেখাতে পেরেছেন? ইতিহাস বলছে উত্তর হলো হ্যাঁ, পেরেছেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। তিনি স্রেফ রাবার স্ট্যাম্প হয়ে থাকতে অস্বীকার করেছিলেন। 1999 সালে বিতর্কিত জননিরাপত্তা বিলে স্বাক্ষর করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, জানিয়ে সরকারের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে তার তৈরি হয়েছিল চরম দূরত্ব। একইভাবে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হন প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী। রাষ্ট্রপতির বাণীতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ না করা এবং পিএসসি চেয়ারম্যানের নিয়োগ ফাইলে স্বাক্ষর না করে ফেরত পাঠানোর মতো সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এই ইতিহাসগুলো প্রমাণ করে বাংলাদেশের রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে দ্বিমত পোষণ করতেই পারেন, যদিও তার খেসারত দিতে হয় রাজনৈতিকভাবে। বাংলাদেশের শাসন ব্যবস্থার ইতিহাস কিন্তু চিরকাল এমন আলংকারিক ছিল না। 1971 সালে স্বাধীন বাংলাদেশের সূচনা থেকে 1975 সালের বাকশাল গঠন পর্যন্ত দেশ চলেছে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায়। পরবর্তীতে সামরিক অভ্যুত্থান, 1977 সালে জিয়াউর রহমান এবং 1982 সালে হুসেইন মোহাম্মদ এরশাদের ক্ষমতা দখলের পর 1990 সাল পর্যন্ত পুরো দেশ পরিচালিত হয়েছে রাষ্ট্রপতি শাসিত একচ্ছত্র ক্ষমতায়। 1990-এর গণ অভ্যুত্থানের পর 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে ফিরিয়ে আনা হয় সংসদীয় গণতন্ত্র। উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে এক ধরনের ভারসাম্য আনা। কিন্তু বাস্তবে সব প্রশাসনিক ও নির্বাহী ক্ষমতা চলে যায় প্রধানমন্ত্রীর হাতে, আর রাষ্ট্রপতির পদটি পরিণত হয় এক আলংকারিক ভবনে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর জুলাই সনদে আবারও
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সংস্কার করার কথা বলা হলেও তা না করেই এবার রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে। যদিও সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে যে কোনো আদালতের দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষমা প্রদর্শন বা দণ্ড মওকুফ করার বিশাল ক্ষমতা দেওয়া হয়েছে, তবুও দিন শেষে তা প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া বাস্তবায়ন করা কঠিন। এদিকে সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে কয়েকজন সংসদ সদস্যের বিরোধ থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার অনুপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল। রাজনৈতিক বিশ্লেষক ও নেটিজেনদের একাংশের মতে রুমিন ফারহানার ভোট না দেওয়া নিয়ে সবচেয়ে বেশি কানাঘুষা চলছে, কারণ মির্জা আব্বাস অসুস্থ। দলের মধ্যকার মনোনয়ন পাওয়া বা না পাওয়া কেন্দ্রিক ব্যক্তিগত ক্ষোভ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতির একজন অন্যতম প্রবীণ ও জ্যেষ্ঠ ব্যক্তিত্ব। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি সরাসরি রাজনীতিতে আত্মনিয়োগ করেন এবং বিএনপির রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে আসার আগে তিনি ঢাকা কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করেছেন। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন এবং তৃণমূল পর্যায় থেকে দলকে সংগঠিত করার কাজে আত্মনিয়োগ করেন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হন। বিএনপি সরকার গঠন করলে তিনি প্রথমে কৃষি মন্ত্রণালয় এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালীন তার বস অর্থাৎ পূর্ণমন্ত্রী ছিলেন জামায়াতের মতিউর রহমান নিজামী। দীর্ঘ সময় বিএনপির যুগ্ম মহাসচিব এবং অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব হিসেবে নির্বাচিত হন। রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর নির্ভর করছে অনেক কিছু, বিশেষ করে আগামীর নির্বাচনে নিরপেক্ষতা, আওয়ামী লীগের পুনর্বাসন এবং ভবিষ্যতে সামরিক শাসন জারি হবে কিনা তার পুরোপুরি এখতিয়ার এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করা আজও বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় অনিষ্পন্ন প্রশ্ন। ক্ষমতার এই খেলায় রাষ্ট্রপতি কি কেবল এক অলংকারিক প্রধান হয়ে থাকবেন, নাকি সংবিধানের ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে গড়ে তুলবেন এক নতুন দৃষ্টান্ত, সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।